স্যার আজকে তোমাদের যে ক্লাসটা অ্যাজ ইউজুয়াল আমাদের যে ক্লাসটা চলছিল ডব্লিউবি এবং কেবি কে টার্গেট করে আমাদের বা অন্যান্য স্টেট এক্সামে যে কোনো এক্সামে কাজে লাগবে হিস্ট্রি যে মক টেস্টের পার্টগুলো চলছিল তার পরবর্তী পার্ট। কালকে একটু সমস্যা ছিল, কাজের যে চাপ ছিল সেই কারণে আমরা ক্লাসটা আনতে পারিনি, তো আজকে আমরা নিয়ে চলে এসেছি। আমরা এর আগে অব্দি 180 খানা প্রশ্ন আলোচনা করে দিয়েছি এবং আজকে আরো গুরুত্বপূর্ণ 30 খানা বিষয় নিয়ে আলোচনা করব। কোশ্চিন গুলো তো এই পিডিএফটা তোমাদের গ্রুপে তোমরা পেয়েই যাচ্ছ, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। এখনো যারা আমাদের গ্রুপ জয়েন বা টেলিগ্রাম চ্যানেল বা অন্য কোনো কিছু করোনি, মানে স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল বা স্মার্ট গ্যালাক্সি এফবি পেজ বা স্মার্ট গ্যালাক্সি টেলিগ্রাম চ্যানেল, এই যে বারকোড গুলো রয়েছে এই বারকোডে তোমরা ইজিলি স্ক্যান করে তোমরা সেই সকল জায়গায় জয়েন করে নিতে পারবে। এখানে কিন্তু আমাদের ডেইলি মক টেস্ট, ডেইলি নোট সবকিছু প্রোভাইড করা হয়ে থাকে এবং এই ক্লাস পিডিএফটাও কিন্তু তোমরা সেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ওকে, তো আমি শুরু করছি একদমই সময় নষ্ট না করে আজকের যে প্রথম প্রশ্নটি নিয়ে। তো আজকের প্রথম প্রশ্নটা কি রয়েছে এক নজরে দেখে নাও। বলেছে মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? মুঘল সাম্রাজ্যে যদি সরকারি ভাষা বলা হয় সেটা আমাদের কি ছিল? ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস আমাদের এখানে অপশন গুলো যেগুলো রয়েছে সেটা কি কি রয়েছে? উর্দু, ফার্সি এবং আঞ্চলিক ভাষা না তুর্কি? তো অ্যাকচুয়ালি মুঘল সাম্রাজ্যের যে সরকারি ভাষা সেটা ছিল ফরাসি ভাষা। ঠিক আছে, তো আমাদের এখানকার যে সঠিক উত্তরটা হবে সেটা হলো আমাদের ফার্সি ভাষা। দেখো তোমাদের কনফিউজ করার জন্য এখানে ফার্সি এবং আঞ্চলিক ভাষা দুটোই দেওয়া রয়েছে, তাই না? তো ওটা করবে না, তোমাদের ফার্সি হবে আমাদের এখানকার রাইট অ্যান্সার। স্টুডেন্টস আরো একটা কথা বলে রাখি, তোমাদের কোচিং এ যারা যারা অ্যাডমিশন করতে চাইছো আমাদের অবশ্যই যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা আমাদের কোচিং এ অ্যাডমিশনের জন্য ইউজ করতে পারো। আমাদের হেড অফিস রয়েছে বালুঘাট দক্ষিণ দিনাজপুর, এবার আমাদের ব্রাঞ্চেস রয়েছে সেইখানে যে কোনো জায়গার কন্ট্যাক্টের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবে, কোনো অসুবিধার বিষয় নেই। ঠিক আছে, ওকে নেক্সট কোশ্চেনে এবারে এগিয়ে আসবো। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে এক নজরে দেখে নাও। দুয়াসপা বা সিয়াসপা ব্যবস্থা কে চালু করেছিলেন? এই যে ব্যবস্থা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্টস, আমি একটু ডিসকাশনে আসছি পরে। যেমন হচ্ছে শাহজাহান, আকবর, জাহাঙ্গীর না ঔরঙ্গজেব? তো তোমরা এই প্রশ্নগুলো দেখে তোমরা কিন্তু খুব ভালো করেই বুঝতে পারছো যে তোমরা কিন্তু অলরেডি ইয়েতে চলে এসছো, তোমরা হচ্ছে মুঘল সাম্রাজ্যে চলে এসছো, তাই কি না? মুঘল সাম্রাজ্যের যে সকল প্রশ্নগুলো হয় সেই সকল প্রশ্নে চলে এসছো। তো আমরা একটু ডিসকাশনে এটাতে চলে আসবো, ডিসকাশন করবো এখন আমরা যে কোন কোন বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হতে পারে। যেমন সবার আগে বলি, যদি শাহজাহান আমরা আসি, শাহজাহানকে আমরা কি বলা হয়ে থাকে? বিল্ডার অফ মুঘল এম্পায়ার। মানে এত তিনি বিভিন্ন যে ইমারত গুলো তৈরি করেছিলেন ইনক্লুডিং তাজমহল, ঠিক আছে, জামা মসজিদ, ঠিক আছে। এবারেও আকবরের যদি কথায় আসি, তারপরে আসছি আরো অনেক প্রশ্ন আছে, যখন ধীরে ধীরে আমরা আসবো ধীরে ধীরে অ্যানালাইসিস করবো। আকবর সম্পর্কে যদি বলা হয়, তো মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা তাকে বলা হয়, খুব ভালো রাজা ছিলেন, সকলের জন্য তিনি ভাবতেন। ইভেন হিন্দুদের জিজিয়া কর সেটাও তিনি রদ করে দিয়েছিলেন এবং অন্যান্য অনেক কিছু করেছিলেন। শাহজাহানের এক জীবনী ছিল যেটার নাম শাহজাহান নামা, সেরকমই আকবরের যে একজন সভাসদ ছিল 9 জন রত্নের মধ্যে একজন ছিলেন, সেটা হলো আমাদের হচ্ছে আবুল ফজল। আবুল ফজল আইনি আকবরী এবং আকবরের জীবনীর উপরে একটি গ্রন্থ লিখেছিলেন যার নাম হচ্ছে আকবর নামা। এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হবে আমাদের হচ্ছে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের থেকেও প্রশ্ন আসে যে জাহাঙ্গীর কথার অর্থ কি? ঠিক আছে, এবার তো তিনি শালিমার বাগ নির্মাণ করেছিলেন। এই প্রশ্নগুলো কিন্তু স্টুডেন্টস র্যান্ডম তোমাদের এসে থাকে। জিন্দাপীর কাকে বলা হতো? ঔরঙ্গজেব। তিনি তার একটা বিশেষ ইয়ে ছিল যে তিনি কিন্তু শেষ সম্রাট, মানে অ্যাকচুয়ালি শেষ সম্রাট না, যদি একদম শেষ সম্রাট বলা হয় মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় বাহাদুর শাহ। তো এর সময়কাল থেকে ধীরে 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 অবনতির পথে নেমে যায় ঔরঙ্গজেবের পর থেকে। তাকে জিন্দাবীর বলা হতো কেননা তিনি মুসলিমদের অনেক দান করতেন, অনেক দান ধ্যান করতেন। তিনি তার সভাতে আবার হাসি বা গান বাজনা কিন্তু সম্পূর্ণ বন্ধ ছিল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি আছে? কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত আছে? এই টোডরমল হচ্ছে আকবরের অর্থমন্ত্রী বা ফাইন্যান্স মিনিস্টার আজকে যেটা আমরা বলে থাকি। ঠিক আছে, আকবরের অর্থমন্ত্রী ছিল। তো এখানে কি রয়েছে? নাসক, গাল্লাবস্তি, জাপ্তি না কানকুট? মানে কোন ব্যবস্থা বা কোন রাজস্ব ব্যবস্থা তিনি তৈরি করেছিলেন? ওকে, এখানকার সঠিক উত্তর আমাদের কি হবে? জাপ্তি প্রথা। এই জাপ্তি প্রথাটা কিন্তু তৈরি করেছিলেন, এটা এক ধরনের ট্যাক্স কালেকশনের বিষয়। তো এই প্রথাটা কে করেছিলেন? সেটা করেছিল আমাদের হচ্ছে টোডরমল, তিনি ছিলেন আকবরের অর্থমন্ত্রী। পরবর্তী প্রশ্নে গিয়ে আসবো আমরা। পরবর্তী প্রশ্নটা কি রয়েছে এক নজরে দেখে নাও। কি বলেছে? 184 নম্বর প্রশ্ন। ওকে, কোন বছর দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল? 1605 খ্রিস্টাব্দে, 1707 খ্রিস্টাব্দে, 1757 খ্রিস্টাব্দে না 1556 খ্রিস্টাব্দে? এই 1757 খ্রিস্টাব্দে সেটা আমাদের যেটা হয়েছিল সেটা হয়েছিল আমাদের পলাশির যুদ্ধ। ঠিক আছে, এটা হয়েছিল আমাদের পলাশির যুদ্ধ। আচ্ছা,
1707 সাল যদি বলি, এটা হলো আমাদের ঔরঙ্গজেবের মৃত্যু। ঔরঙ্গজেব, যার কথা আমরা কেবলই আলোচনা করলাম, মুঘল সম্রাট ঔরঙ্গজেব, তার মৃত্যু হয়েছিল। ঠিক আছে, এবার আমাদের দ্বিতীয় পানিপথের যুদ্ধ, এটা আমাদের কার কার মধ্যে হয়েছিল? আকবর, যার মানে নেতৃত্বে বৈরাম খাও ছিলেন। ঠিক আছে, তো আকবরের আমলে এটা হয়েছিল, এবং এটা আমাদের যে দ্বিতীয় পানিপথের যুদ্ধটা বলা হচ্ছে, এটা হয়েছিল হচ্ছে 1556 খ্রিস্টাব্দে। আজকের প্রথম প্রশ্ন, এই যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ যেটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা হয়েছিল 1556 সালে, এটা আকবরের সাথে কার হয়েছিল? এটা আজকে তোমাদের প্রথম প্রশ্ন, যেটা তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই উত্তরটা দেবে। ঠিক আছে, এবং আরেকটা প্রশ্ন তাহলে ছেড়ে দিচ্ছি, আকবরের সাথে রিলেটেড। হ্যাঁ, 1605 সালে কোন এমন ঘটনা ঘটেছিল আকবরের সাথে? ঠিক আছে, এটাও তোমাদের ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই দুটো প্রশ্ন আমি তোমাদেরকে রেখে দিলাম তোমাদের জন্য। ওকে, নেক্সট কোশ্চেনে বেড়ে গিয়ে যাবো। জাহাঙ্গীরের সৌধ কোথায় আছে, মানে জাহাঙ্গীরের যে সমাধি কোথায় আছে? যেমন আমরা যদি বলি মমতাজের সমাধি কোথায় আছে, শাহজাহানের পত্নী, সেটা আছে আগ্রা, আমাদের তাজমহল। ঠিক আছে, লাহোরে, শ্রীনগরে, দিল্লিতে, না আগ্রায়? তো তোমাদের এটা সঠিক উত্তর কি হবে এক নজরে দেখে নাও। 185 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই আগে দিয়ে দিবে। তো জাহাঙ্গীর হলো একমাত্র মুঘল সম্রাট যার সমাধি কিন্তু ভারতবর্ষে নেই। ঠিক আছে, সমাধি কিন্তু ভারতবর্ষে নেই। যেমন হচ্ছে সাসারামে রয়েছে আমাদের, যেমন শাহজাহানের, তো এরকম আমাদের তোমাদের হচ্ছে শের খান, সেরকম কিন্তু আমাদের মানে জাহাঙ্গীরের সমাধি কিন্তু একমাত্র, মাথায় রাখবে, একমাত্র যে মুঘল সম্রাট যার কিন্তু সমাধি কিন্তু ভারতবর্ষে নেই, সেটা আমার আছে হচ্ছে আমাদের লাহোরে। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে আমার হচ্ছে এটার অপশন সি। এরকম বাবর বলো, আকবর বলো, বা অন্যান্য যে সকল রাজারা রয়েছে, কাদের কোথায় সমাধি রয়েছে, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার এসে থাকে। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেছিলেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, না ঔরঙ্গজেব? ভেরি 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 ইম্পর্টেন্ট, মানে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, একজন পর্তুগিজকে এনেছিল, তারই পুত্র পর্তুগিজদের সঙ্গে লড়াই করে তাদেরকে দমন করেছিল। 1605 সালে স্যার টমাস রো, ঠিক আছে, জাহাঙ্গীরের দরবারে এসেছিল। ঠিক আছে, ও তারপর সরি 1600, হ্যাঁ ঠিকই আছে, আই থিঙ্ক কোথাও আমার গন্ডগোল হচ্ছে। জাহাঙ্গীরের দরবারে উইলিয়াম হকিংস, তারপরে এসেছে টমাস, 1615 1605, আই থিঙ্ক এখানে আমার একটু কনফিউশন হচ্ছে, তবে 1615 বা 1605 হবে, এটা এই মুহূর্তে মনে পড়ছে না আর কি। তো উইলিয়াম হকিংস এসেছিলেন, তারপরে টমাস রয়েছিলেন, তারা কিন্তু সুরাটে জাহাঙ্গীরের কাছ থেকে বাণিজ্য কুঠি নির্মাণের জন্য পারমিশন চান। তো এই সময় ইংরেজদের পাশাপাশি কিন্তু পর্তুগিজরাও কিন্তু ভারতে প্রবেশ করে, জাহাঙ্গীরের দরবারে প্রবেশ করে। কিন্তু পরবর্তীকালে তার পুত্র শাহজাহান কিন্তু এই পর্তুগিজদের দমন করেছিল। যখন দেখলো তারা অনেকটা বেশি মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তখন কিন্তু তিনি তাদেরকে দমন করেছিলেন। তো অপশন সি শাহজাহান আমার এখানকার হবে হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? পয়েন্টগুলো কিন্তু স্টুডেন্টস নোট করতে থাকবে, হ্যাঁ, তাহলে তোমাদের কিন্তু একদম সম্পূর্ণ ম্যাটারটা রেডি হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন, খানুয়ার যুদ্ধ। বাবরের আমলে কতগুলো যুদ্ধ হয়েছিল, যেগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিল, মানে তার এগেনস্টে কে ছিল? দেখো, খানুয়ার যুদ্ধ, কৌনজের যুদ্ধ, হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার এসে থাকে। ঠিক আছে, তো 1526 সালে কি হয়েছিল আমাদের? প্রথম পানিপথের যুদ্ধ। তারপরে 1527 সালে আমাদের হয়েছিল কি? খানুয়ার যুদ্ধ। তো এই খানুয়ার যুদ্ধ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো কে ছিল? মাহমুদ লোদি, হিমু, রানা সঙ্গ, না এদের কেউ না? তো খানুয়ার যুদ্ধ যদি আমরা বলি যে খানুয়ার যুদ্ধে ওর প্রধান প্রতিপক্ষ কে ছিল, তো সেটা ছিল আমাদের হচ্ছে রানা সঙ্গ। অপশন সি হলো আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। বাবরের প্রধান প্রতিপক্ষ যদি বলা হয় আইয়ে ছিল। ঠিক আছে, ওকে, বাকি ওকে, নেক্সট কোশ্চেনে এগিয়ে আসবো। কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিল? ঠিক আছে, তো আমাদের 1738 সালে আমাদের হচ্ছে নাদির শাহ কিন্তু ভারত আক্রমণ করে। তো যখন 1738 সালে নাদির শাহ ভারত লুণ্ঠন, অ্যাকচুয়ালি ভারতের লুণ্ঠনের জন্য তিনি এসেছিলেন, তখন মুঘল সম্রাট কে ছিল? ফারুক শিওর, বাহাদুর শাহ, মোহাম্মদ শাহ, না শাহ আলম? তো তোমাদের এখানে সঠিক উত্তর কি হবে? 188 নম্বর প্রশ্নটা, তার সঠিক উত্তর কি হবে? মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ খুব একটা ইয়ে ছিলেন না, মানে সেরা যদি বলি মুঘল সম্রাটদের মধ্যে একদমই ছিল না, ওরকম কোনো ব্যাপার তার মধ্যে ছিলই না। তিনি খুব মানে আরামপ্রিয় টাইপের লোক ছিলেন। যদি দ্বিতীয় বাহাদুর শাহ বা সেকেন্ড বাহাদুর শাহ বলা হয়, তাহলে কিন্তু সেটা হবে আমাদের লাস্ট মুঘল সম্রাট।
যে আমাদের হচ্ছে সিপাহী বিদ্রোহের সময় রাজা ছিল। আচ্ছা, ফারুক শিওরের ফরমান, এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফারুক কার কাছে ইংরেজরা ফরমান নিয়েছিল 1765 সালে? সেটা নিয়েছিল ফারুক শিওরের কাছে। তো ফারুক শিওরের ফরমানটা কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাও মাথায় রাখতে হবে আমাদেরকে। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে? কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিল? প্রথমে রাজধানী আমাদের আগ্রায় ছিল মুঘল সাম্রাজ্যের, তারপরে কিন্তু পরবর্তীকালে সেটা দিল্লিতে স্থানান্তর করা হয়। তো সেটা আমাদের কে করেছিল? জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, মানে বাবর থেকে শুরু করে আমাদের সেই শাহজাহানের আগে পর্যন্ত, ঠিক আছে। তো দিল্লিতেই ছিল আমাদের, তোমাদের আগ্রাতেই ছিল। তো তারপরে শাহজাহান কিন্তু সেটা সরিয়ে দিল্লিতে তার রাজধানীটাকে স্থানান্তরিত করে। ওকে, বাকি সব যে সকল ডিটেলস গুলো রয়েছে অপশনের মোটামুটি করে আমি ক্লিয়ার করে দিয়েছি। নেক্সট আমরা অপশনস গুলোতে যাবো, গেলে আমরা আরো দেখতে পাবো যে আর কোনগুলো কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট রয়েছে। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে? নিম্নে উল্লেখিত মধ্যে যিনি জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন সেটা কারা কারা বা কারা? নিকোলো কন্টি, ফ্রান্সিস বার্নিয়ার, স্যার টমাস রো, না অ্যাথিলাস নিকিতিন? তো স্টুডেন্টস, আমরা কিন্তু অলরেডি এটা নিয়ে ডিসকাস করেই দিলাম, হ্যাঁ, যে আমাদের 1615 খ্রিস্টাব্দে যে টমাস রো, স্যার টমাস রো কিন্তু ভারতবর্ষে এসেছিলেন, এবং কার দরবারে? জাহাঙ্গীরের দরবারে। নিকোলো কন্টি যেটা এসেছিল সেটা হলো বিজয়নগর সাম্রাজ্যে, বিজয়নগর সাম্রাজ্যে তিনি কিন্তু এসেছিলেন, ঠিক আছে। তখন আমাদের ছিল হচ্ছে কৃষ্ণদেব রায় ছিল, ঠিক আছে, যে বিজয়নগর হরিহর বুক্কা অ্যাকচুয়ালি কৃষ্ণদেব রায়ের আমলেই এসেছিল। আর সেই বিজয়নগর সাম্রাজ্যের যদি প্রতিষ্ঠাতা বলা হয় সেটা হলো হরিহর বুক্কা। তো অ্যাকচুয়ালি এটা পরীক্ষা এসে থাকে যে নিকোলো কন্টি কোন কার মানে কোন রাজত্বকালে ভারতে এসেছিল, তো সেটা যদি হয় সেটা বিজয়নগর হবে আমাদের এখানকার রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চিন, নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেনি? কাশ্মীর, বাংলা, বিহার, না আসাম? তো এগুলোর মধ্যে কোন যে কোন জায়গাটা মানে কোন স্থানটা কিন্তু আকবর জয় করতে পারেনি? ঠিক আছে, কি হবে এটা সঠিক উত্তর? তো আমাদের এটা সঠিক উত্তর হবে আসাম। আসাম রাজ্যে তিনি দেখেননি বা ওটা নিয়ে তিনি ভাবেননি, তো সেই রাজ্য তিনি জয় করেননি। বাকি বাংলা, বিহার, কাশ্মীর সবই কিন্তু তার নখদর্পণে ছিল, ঠিক আছে। এবং আকবরের যদি বলা হয় যে শেষ যুদ্ধ, সেটা আশিরগড় দুর্গ অবরোধ করতে গেছিল, ঠিক আছে, সেটাই তার জীবনের শেষ যুদ্ধ ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে প্রথম বাণিজ্য ঘুড়ি নির্মাণ করে? আমরা ক্যাবলি ওটা আমরা বলে দিলাম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিত্ব হয় টমাস রো আর তোমার হচ্ছে স্যার উইলিয়াম হকিংস, আমাদের মুঘল সাম্রাজ্যের মানে মুঘল দরবারে তারা এসেছিলেন। তো প্রথম কার আমলে এসেছিল? সেটা এসেছিল 1615 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের আমলে, ঠিক আছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, পর্তুগিজ নিয়ে আমরা যে একটু আলোচনা করলাম না, পর্তুগিজদের একটা বিষয় তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ভারতে প্রথম তামাক চাষ কারা শুরু করেছিল? ঠিক আছে, বা প্রিন্টিং প্রেস বা আলুর চাষ, এই তিনটের মধ্যে তামাকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো সেটা কিন্তু হবে পর্তুগিজরা। পর্তুগিজরা কিন্তু ভারতে প্রথম তামাক চাষের মানে যে রিওয়াজটা সেটা কিন্তু শুরু করেছিল। ওকে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নাও এক নজরে। বলেছে মুঘল ভারতে কে জিন্দাপীর বলে অভিহিত ছিল? আমরা ক্যাবলি বললাম। সুন্নি মুসলমানদের তিনি সুন্নি ছিলেন, সুন্নি মুসলিম ছিলেন, এবং তাদেরকে প্রচুর দান ধ্যান করত। সেই কারণে আমাদের জিন্দাপীর কাকে বলা হতো? আমাদের ঔরঙ্গজেবকে। ঔরঙ্গজেবকে কিন্তু ওই জন্য আমাদের জিন্দাপীর বলা হতো। আচ্ছা, বাবর সম্পর্কে একটা কথা বলে দিই, যখন বাবর মুখের সামনেই আসলো। যদি বলা হয় যে কোন মুঘল সম্রাটের নিজস্ব আত্মজীবনী রয়েছে, তাহলে সেটা কিন্তু হবে বাবর। বাবরের নিজে লেখা যে গ্রন্থটার নাম, সেটার নাম হচ্ছে বাবরনামা। বাবরনামা গ্রন্থটা কিন্তু নিজে লিখেছিল, ঠিক আছে। কনৌজ 1540 খ্রিস্টাব্দে শেরশাহের কাছে কে পরাজিত হয়েছিল? কনৌজের প্রথম যে যুদ্ধ হয়েছিল কনৌজে আর কি, সেটা হয়েছিল আমাদের 1539 সালে। পরবর্তী যুদ্ধটা হয়েছিল 1540 সালে। তো শেরশাহের কাছে কে পরাজিত? শেরশাহ কিন্তু মুঘল সাম্রাজ্যের সঙ্গে কোনোভাবে যুক্ত না, সে কিন্তু ছিল আফগান, ঠিক আছে। তারা ছিল আফগান জাতির, শেরশাহ ছিল আফগান জাতির, তারা মাঝখানে খালি জাস্ট ঢুকে গেছিল। তো হুমায়ুন যে আছে, হুমায়ুন কথার অর্থ ভাগ্যবান, কিন্তু যদি বলা হয় যে ভারতের ইতিহাসে এর থেকে দুর্ভাগ্যবান রাজা কেউ নেই, ঠিক আছে। তো এই হুমায়ুনকে কিন্তু তিনি পরাজিত করেছিলেন কোন দ্বিতীয় যুদ্ধে, এবং সেই যুদ্ধে পরাজিত করে তাকে কিন্তু দেশ ছাড়া করে দিয়েছিলেন, ঠিক আছে। তো এর রাইট অ্যান্সার হবে কাকে হারিয়েছিল? হুমায়ুনকে হারিয়েছিল, ঠিক আছে। এটা হলো বাবরের পুত্র। হুমায়ুন নামা যে গ্রন্থটা সেটা কার রচনা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আবুল ফজল যেটা রচনা করেছিল সেটা করেছিল আমাদের হচ্ছে আকবর নামা এবং আইনি আকবরী,
আকবরী, এই গ্রন্থটা রচনা করেছিল হচ্ছে আকবর। আকবর নামে আকবরের জীবনী দেখতে পাই, আর আইনি আকবরীতে আকবর মানে মুঘল সাম্রাজ্যের আমরা সমস্ত কিছু দেখতে পাই, মানে ওখানকার রীতিনীতি সবকিছু। ফৈজের যে গ্রন্থটা লিখেছিল সেটা হলো নল দয়ামন্তী। নল দয়ামন্তী যে গ্রন্থটা সেটা লিখেছিল হচ্ছে আমাদের ফৈজি। তো যাই হোক, এই হুমায়ুন নামা যেটা লিখেছিল সেটা লিখেছিল হুমায়ুনের ভগিনী, সেটা হলো আমাদের গুলবদন বেগম। সো অপশন ডি হলো আমার এখানকার হবে রাইট অ্যান্সার। অপশন ডি হলো আমার এটা সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন এগিয়ে যাবো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নাও, 196 নম্বর প্রশ্ন। বলেছে হিন্দুদের উপর জিজিয়া কর কে তুলে নিয়েছিলেন? আমি একটু আগে এটা নিয়ে ডিসকাস করলাম, হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে নিয়েছিলেন? বাবর, আকবর, জাহাঙ্গীর না শাহজাহান? তো আমাদের যে 196 নম্বর প্রশ্নটা রয়েছে, 196 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে আমাদের? অপশন ডি, শাহজাহান। শাহজাহান কিন্তু আমাদের হচ্ছে হিন্দুদের উপর থেকে যে জিজিয়া কর সেটা কিন্তু সম্পূর্ণরূপে তিনি তুলিয়ে নিয়েছিলেন। ওকে, আর তীর্থকর যদি বলা হয়, রিপিট, তীর্থকর সেটাকে তুলে নিয়েছিলেন আকবর। হিন্দুদের উপর থেকে তীর্থকর তুলে নিয়েছিলেন আকবর, আর জিজিয়া কর যেটা তুলে নিয়েছিল সেটা নিয়েছিল হচ্ছে শাহজাহান। পরবর্তী প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন? মানে কার রাজসভায় অষ্টদিগ্গজ ছিল, মানে 8 জন বিখ্যাত ব্যক্তি ছিল? তো সেটা ছিল আমাদের দ্বিতীয় দেবরায়, প্রথম দেবরায়, দ্বিতীয় দেবরায়, বীর নরসিংহ না কৃষ্ণদেব রায়? আমরা কিন্তু এবার বিজয়নগর সাম্রাজ্যে কিন্তু অলরেডি ঢুকে গেছি। ঠিক আছে, আমরা কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে ঢুকে গেছি। তো অষ্টদিগ্গজ যদি বলা হয়, তাহলে অষ্টদিগ্গজ কার গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন? তাহলে হবে বীর নরসিংহ। পরীক্ষায় অ্যাকচুয়ালি এটা আসে না, আবারও বলে দিচ্ছি। যদি বলে কার রাজসভায় অষ্টদিগ্গজ ছিল, সেটা কিন্তু আমাদের হবে কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়ের কিন্তু সবাই, যেমন আকবরের সময় আমরা 9 জন রত্ন দেখতে পেয়েছি, যেমন টোডরমল ছিল, আবুল ফজল ছিল, বীরবল ছিল, ঠিক আছে, এরা ছিল, তারপর তানসেন ছিল। ঠিক ওই রকমই অষ্টদিগ্গজ যে ছিল সেটা ছিল কৃষ্ণদেব রায়ের রাজসভায়। পরীক্ষায় সবচেয়ে বেশি এটাই এসে থাকে। বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? মানে এখন যদি বর্তমানে বলি, বর্তমানে সেটা কোন জায়গায় রয়েছে? বিজাপুর, গোলকুন্ডা, হাম্পি না বরোদা? তো তোমাদের 198 যে নম্বর প্রশ্নটা রয়েছে সেটা হলো আমাদের হবে হাম্পি। তোমাদের হাম্পি বর্তমানে যে স্থানটা রয়েছে সেখানে কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের যে লাস্ট যে ধ্বংসাবশেষ সেটা কিন্তু আমরা ওখানে দেখতে পাই। ঠিক আছে, আশা করি সম্পূর্ণ বিষয়টা অনেকটা আমরা ক্লিয়ার করতে পারলাম। এবার তোমাদেরকে আমাদের কোচিং সম্পর্কে অবশ্যই একটু আমি অ্যানালাইসিস করে দেবো। মাথার একটা স্টুডেন্টস, আমাদের আজকে যে ক্লাসটা রিপ্রেজেন্ট করছি আমরা কিন্তু স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে। আমাদের হেড অফিস রয়েছে বালুঘাট, এবার তো সাব ব্রাঞ্চেস রয়েছে। আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেটা হলো 7384198320, এবং দীর্ঘ 8 বছর ধরে কিন্তু আমরা এসএসসি বলো, এনএম, জিএম, ডাব্লিউপি, কেপি, ফুড এসআই, ক্লার্কশিপ এবং অন্যান্য কম্বাইন্ড রেলওয়েজ এভরিথিং কিন্তু আমরা প্রিপারেশন দিয়ে এসেছি। আমাদের সম্পূর্ণ ফ্যাসিলিটিস গুলো এখানে দেওয়া রয়েছে, অফলাইন অনলাইন ক্লাস, এসি ক্লাসরুম, মাঠের ট্রেনিং থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো। আমাদের যেটা সব থেকে তোমরা বেশি মানে সুবিধা পাবে আমাদের এখানে, সেটা হলো আমাদের বিভিন্ন ধরনের বুকস এবং আমাদের নিজে লেখা বুকস, যেখানে আমাদের হচ্ছে ম্যাথামেটিক্যাল ম্যাজিক বলো, মানে আমাদের অঙ্কের বই, এবাদেও আমাদের হচ্ছে জিওগ্রাফির বই বলো, মানে ভূগোলের বই, হিস্ট্রির বই, আমাদের বিভিন্ন ধরনের মক টেস্টের বই, ইংলিশ বইটা আমরা রিসেন্টলি বের করলাম। এই সমস্ত বইগুলো কিন্তু আমরা এখানে, তোমরা এখানে পেয়ে যাবে, আমাদের ইয়েতে পেয়ে যাবে, লিঙ্ক পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশন বক্সে। তো অবশ্যই তোমরা যারা যারা মনে করছো যে ভালো করে প্রিপারেশন নেবে, আমাদের কোচিং এ জয়েন করো। এবং তা বাদে যদি কোনোভাবে সম্ভব হয়ে উঠছে না, বইগুলো নিয়ে অন্তত স্টাডি করে দেখতে হবে আমাদের মানটা। আর আমাদের আবাসিক ফ্যাসিলিটিস রয়েছে, কোনো চিন্তার কারণ নেই, ছেলে বলো মেয়ে বলো তোমরা সঠিক প্রিপারেশন পেয়ে যাবে। অনলাইন ক্লাসেরও ডিটেলস আমাদের এখানে দেওয়া রয়েছে, পিডিএফটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, অবশ্যই তোমরা কিন্তু সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে। ঠিক আছে, এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্নটা নিয়ে, যেটা রয়েছে আমাদের হচ্ছে 199 নম্বর প্রশ্ন। 199 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে এক নজরে দেখে নাও। বলেছে প্রায় অঞ্চল দখলের জন্য বাহমনি রাজ্য এবং বিজয়নগর রাজ্যের প্রায়শই সংঘর্ষের লিপ্ত ছিল। কোন অঞ্চল দখলের জন্য? মাদুরাই, বাখান, মালাবার না রায়চুর দোয়া? এই অঞ্চলটা কিন্তু কৃষিকাজের জন্য খুবই বিখ্যাত ছিল। ঠিক আছে, সেই অঞ্চলটাকে নিয়ে কিন্তু প্রত্যেকের মধ্যে সংঘর্ষে লিপ্ত ছিল, সেটা হলো আমাদের এই দোয়াব অঞ্চল। দোয়াব অঞ্চল মানে বুঝতে পারছো, দুটো নদীর মিলনস্থল, যেখানে প্রচুর মানে নতুন পলিমাটি জমা হয়। তো তোমরা খুব ভালো করেই জানো, যেখানে নতুন পলিমাটি জমা হবে সেখানে কিন্তু খুব ভালো ব্যবসা বা কৃষি কিন্তু সেখানে হয়ে থাকে। তো এই অঞ্চল দখলের জন্য বাহমনি রাজ্য আর দিক থেকে বিজয়নগর রাজ্যের মধ্যে সংঘাত সবসময় লেগেই থাকতো। পরবর্তী প্রশ্ন, বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিল বা কাকে বলা হয়ে থাকে?
প্রথম যদি বলা হয় বাংলার শেষ স্বাধীন রাজা তো শশাঙ্ক, এবং হুসেন শাহ, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, ইলিয়াস শাহ না নসরত শাহ? তো আমরা যদি শেষ স্বাধীন নবাব যদি আমরা বলি সেটা হবে আমাদের হচ্ছে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। অপশন বি হবে আমার হ্যানকার রাইট অ্যান্সার। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেছিল? ইলিয়াস, সিকান্দার শাহ, আজম শাহ না হামজা শাহ? তো তোমাদের এটা একদম ডাইরেক্ট প্রশ্ন, এবং একটা বিষয় এখান থেকে আমাদের লাগে, যদি বলা হয় বাংলার আদিনা মসজিদ যেটা আমাদের রয়েছে মালদায়, সেটা কে তৈরি করেছিল? সেটা করেছিল আমাদের হচ্ছে সিকান্দার শাহ। অপশন বি হলো আমার হ্যানকার হবে হচ্ছে সঠিক উত্তর। এর বাইরে এখান থেকে খুব বেশি আলোচনা তোমাদের নেই, আলোচনা যেগুলো আছে সেগুলো আমি অবশ্যই করে দিচ্ছি। আমি পরবর্তী প্রশ্নে গিয়ে যাবো। সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুণরাজ খাঁ উপাধি দেওয়া হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জ্ঞানদাস, গোবিন্দ দাস, মালাধর বসু না চণ্ডীদাস? তো গুণরাজ খাঁ নামে কোন ব্যক্তি ব্যাপকভাবে প্রসিদ্ধ ছিল? সেটা ছিল আমাদের হচ্ছে মালাধর বসু। ঠিক আছে, মালাধর বসু কিন্তু আমাদের গুণরাজ খাঁ নামে পরিচিত ছিল। তো এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অন্ধ্র কবিতার পিতামহ, এটাও ততটাই ইম্পর্টেন্ট কোশ্চেন। উপাধি কাকে দেওয়া হয়েছিল? সায়ন, মাধব, শ্রীনাথ বিদ্যালঙ্কার না পোদ্দান বা পেদ্দান? তো তোমাদের বলা হচ্ছে যে অন্ধ্র কবিতার যদি পিতামহ বলা হয় সেটা বলা হচ্ছে আমাদের হচ্ছে পেদ্দানকে। অপশন ডি হলো আমার হ্যানকার হবে সঠিক উত্তর। আমি উত্তর দেওয়ার আগেই তোমরা কিন্তু চেষ্টা করো অবশ্যই তোমাদের উত্তরটা যাতে আগে চলে আসে, কারণ আমার উত্তরটা ম্যাটার করবে না, তোমরা দেবে পরীক্ষা, তো তোমাদের উত্তরটা কিন্তু খুবই ম্যাটার করবে। পরবর্তী প্রশ্ন, বাংলার স্বাধীন সুলতানি পত্তন কে করেছিল? মানে স্বাধীন সুলতানি যুগের যে পত্তনটা মানে শুরুটা কে করেছিল? ইলিয়াস শাহ, মুর্শিদ কুলি খাঁ, হুসেন শাহ না আলীবর্দী খাঁ? তো তোমাদের 204 নম্বর যে প্রশ্নটা রয়েছে সঠিক উত্তরটা আমাদের কি হবে তোমরা ফটাফট বলে দাও। রাইট অ্যান্সার আমাদের কি হবে? সুলতানি যুগের পত্তন মানে শুরু যদি বলা হয় তাহলে সেটা কিন্তু হবে আমাদের ইলিয়াস শাহ। আচ্ছা, মুর্শিদ কুলি খাঁ এটাও কিন্তু, আচ্ছা আমি আসছি, এগুলো আসছি, আলীবর্দী খাঁ সম্পর্কেও আসবো, এগুলো আমাদের রয়েছে। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে থেকে, যেমন কোথা মুর্শিদ কুলি খাঁ তার রাজধানী কোথা থেকে কোথায় স্থানান্তরিত করেছে? ঠিক আছে, মুর্শিদাবাদে তার রাজধানী ছিল। এই সকল ছোটখাটো প্রশ্নগুলো কিন্তু তোমাদের নেক্সট আমাদের আসবে, সেখানে আমরা ধীরে ধীরে ওগুলো আলোচনা করে দেব। আমুক্ত মাল্যদা কে লিখেছিলেন? ঠিক আছে, আমুক্ত মাল্যদা কে লিখেছিলেন? বুক্ক, হরিহর এবং বুক্ক ছিল কৃষ্ণনগর বিজয়নগর যে রাজ্য ছিল তার প্রতিষ্ঠাতা। এই দ্বিতীয় হরিহর, কৃষ্ণদেব রায় না বীর নরসিংহ? তো এই যে আমুক্ত মাল্যদা যে গ্রন্থটা এটা আমাদের লিখেছিল হচ্ছে কৃষ্ণদেব রায় নিজে, তিনি একজন রাজা ছিলেন এবং তিনি কিন্তু গ্রন্থটা নিজেই লিখেছিলেন। নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। খলজি বংশের একজন সুলতান, একজন সুফি সন্ত, গিয়াসউদ্দিন বলবনের একজন মন্ত্রী না আলাউদ্দিন খলজি সেনাবাহিনীর একজন সেনা? তো আমাদের পরবর্তী তাহলে যে প্রশ্নটা এর সঠিক উত্তর কি হবে? নাসিরউদ্দিন চিরাগ ছিল একজন সুফি সন্ত, একজন সুফি সন্ত ছিলেন যিনি কিন্তু মানে নাসিরউদ্দিন চিরাগ আর কি। এ বাদে এখানে খুব একটা বেশি ইম্পর্টেন্ট নেই, এটা ডিরেক্টলি প্রশ্নই আসে। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিতাবুল হিন্দ বা কিতাবুল রাহেলা যদি বলো, এই গ্রন্থটা কে রচনা করেছিল? আল মাসুদি, আল বিরুনি, সুলেমান না ফিরদৌসি? তো কিতাবুল হিন্দ বা কিতাবুল রাহেলা দুটোই একই, তো এটা রচনা করেছিল আমাদের হচ্ছে আল বিরুনি। অপশন বি হবে মানে এটা হচ্ছে সঠিক উত্তর। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী পার্ট এবার এগিয়ে যাবো। পরবর্তী পার্টটা কি রয়েছে এক নজরে দেখে নাও। বলে যে কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করে? এটা থেকে আরেকটা প্রশ্ন আসে, এই মোহাম্মদ ভারতে আক্রমণকারী প্রথম মুসলিম কে ছিল? সেটা ছিল আমাদের মোহাম্মদ বিন কাসিম। ঠিক আছে, তো কত সালে তিনি অ্যাটাক করেছিলেন? 712, 715, 718, 721। মাথায় রাখবে স্টুডেন্টস, এই মোহাম্মদ বিন কাসিম যদি বলা হয় ভারতে কবে আক্রমণ করেছিল, তো ওটার যে সঠিক উত্তর হবে সেটা কিন্তু হবে আমাদের হচ্ছে 712 খ্রিস্টাব্দে। এবং এই 712 খ্রিস্টাব্দে তিনি যখন ভারত আক্রমণ করেছিলেন, তিনি প্রথম যে জায়গাটা দখল করেছিলেন সেটা করেছিল সিন্ধু। তো রাইট অ্যান্সার আমাদের হবে অপশন এ। 712 খ্রিস্টাব্দে তিনি প্রথম অ্যাটাক করেছিলেন এবং সেই বছরে তিনি কিন্তু সিন্ধু দখল করেছিলেন। জালাউদ্দিন মঙ্গলবারণী কে ছিলেন? আফগানিস্তানের শাসক, পারস্যের শাসক, মঙ্গোলিয়ার শাসক না খোয়ারজেম বা খিবার শাসক? তো আমাদের 209 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে খোয়ারজেমের শাসক। অতটা ইম্পর্টেন্ট কোশ্চেন না, এইটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রশ্নে আমরা এগিয়ে যাবো। তারিকি ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতাকে? এটা হলো ফিরোজ শাহের, এটা কিন্তু ফিরোজ শাহ সুলতানি যুগের আকবর যাকে বলা হয় ফিরোজ শাহ তুগলক, ফিরোজ শাহ কিন্তু নিজের তোমার হচ্ছে মানে জীবনী। তো এটা সম্পর্কে কে লিখেছিল? তার সভাকবি আবুল ফজল ছিল আকবরের সভাকবি, মিনালুল সিরাজ, জিয়াউদ্দিন বরণী না আল বিরুনি?
তো মাথায় রাখতে হবে আমাদের তারিখী ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা হলো আমাদের জিয়াউদ্দিন বরনী, যে ছিল আমাদের হচ্ছে তোমাদের ফিরোজ শাহ তুগলকের আমলের তিনি ছিলেন, এবং তিনি লিখেছিলেন ফিরোজ শাহ তুগলকের উপরে তারিখী ফিরোজ, এবং তার গ্রন্থ থেকে আমরা সুলতানি যুগের যে ওই সময়কালটা সম্পর্কে আমরা ধরতে পারি বা ওই সময়কালটা আমরা জানতে পারি। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, আজকের আমার ক্লাসটা এতটাই। প্লেলিস্টে তোমরা এটা নিচে পেয়ে যাচ্ছ, প্লেলিস্ট থেকে ওটা তোমরা অবশ্যই দেখে নেবে। ক্লাসেস গুলো অবশ্যই রেগুলার করবে, আমি তোমাদের বারবার বলছি। জাস্ট খালি ক্লাসেস গুলো করতে থাকো, দেখবে পরীক্ষার আগের প্রিপারেশনটা কতটা মজবুত হয়ে যায়। আপকামিং যে কোনো এক্সামের জন্য এই কোশ্চেন গুলো কিন্তু ভেরি ভেরি ভাইটাল। ঠিক আছে, এগুলোকে কন্টিনিউ করো, আশা করি তোমাদের পরীক্ষার আগে আর কোনো সমস্যা থাকবে না। আমি ক্লাস বাড়ানোর চেষ্টা করছি, বাট চেষ্টা মাঝে মাঝে চেষ্টায় থেকে যাচ্ছে, কারণ ম্যাথের ক্লাসটা আমি শুরু করতে পারছি না, কারণ এতটা প্রেশার আমার কোচিং এ থাকে সবসময়, সেই কারণে কিন্তু করে ওঠা হচ্ছে না। যাই হোক, তো আমি চেষ্টা করবো যতটা সম্ভব বাকি ক্লাসেস গুলোকে যতটা সম্ভব অ্যালটমেন্ট করে দেওয়ার। আপাতত যে ক্লাসগুলো আমি করাচ্ছি সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। এর বাইরে যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও, আর যা দরকার তোমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু সবকিছু দেওয়া রয়েছে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো ক্লাসটা এতটাই। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে। নমস্কার।